আচ্ছা, আমি যদি প্রথম থেকে শুরু করি, আসলে একটু আগে হচ্ছে স্যার যে কথাটি বললেন যে এখনো আসলে আমাদের আলোচনার এই জায়গাটি আছে কিনা। দেখুন, এই কথাটি কেন বলেছেন, কারণ আমরা এখন রাজপথে বাংলা ব্লকেডে চলে এসেছি। কিন্তু বাংলাদেশের অ্যাকচুয়ালি পার্সপেক্টিভে সবচেয়ে বড় যে সমস্যাটি, আমরা প্রথম দিন আন্দোলন শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, সেখানে অবস্থান করেছিলাম। দ্বিতীয় দিন করেছি শহীদ মিনারে, তৃতীয় দিন করেছি রাজু ভাস্কর্যে, চতুর্থ দিন এসেছি শাহবাগে 30 মিনিটের জন্য, পঞ্চম দিন এসেছি শাহবাগে 2 ঘন্টার জন্য, ষষ্ঠ দিন এসেছি শাহবাগে 4 ঘন্টার জন্য। এরপরও যখন আমরা সরকার কিংবা নীতি নির্ধারক মহলের কারো মনোযোগী আকর্ষণ করতে পারিনি, তখন আমাদের বাংলা ব্লকেডে যেতে হয়েছে। কেউ কথা শুনেনি। ইভেন এই বাংলা ব্লকেডেও আমরা প্রথম দিন গিয়েছিলাম 4 ঘন্টার জন্য, তারপরে যখন শুনিনি, আজকে প্রথম দিনের মতো আমরা বাংলা ব্লকেডে গিয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাংলা ব্লকের নামটা নিয়ে কারো কারো আপত্তি আছে, এটার উৎপত্তি কোথায়? না, এটা আসলে আমরা যারা সমন্বয় করছি আন্দোলনটি, প্রায় 50 জনের মতো স্টুডেন্ট, আমরা ভাবছিলাম যে আমরা এটা আসলে নতুন কোন টার্ম আনবো। আমরা সবসময় অবরোধ বলি, তো অবরোধের ইংরেজি শব্দটি হচ্ছে ব্লকেড। আমরা ভাবছিলাম এটা বিডি ব্লকেড দিব বা বাংলাদেশ ব্লকেড দিব। তো পরে ভাবলাম যে বিডি ব্লকেড বা বাংলাদেশ ব্লকেড দেওয়ার চেয়ে আমরা ছোট করে যদি বাংলা শব্দটা ব্যবহার করি, যেন আমার একজন রিক্সা চালক, একজন মজুর, একজন শ্রমিক, তাকেও এই শব্দটা অ্যাটাচ করে। সেই জায়গা থেকে আমরা বাংলা ব্লকেট দিয়েছি, না হঠাৎ করে মাথায় এসে, একদম হঠাৎ করে মাথায় এসে। সো এটার আলাদা কোনো পার্সপেক্টিভ যে খোঁজে, আন্দোলনের মধ্যে দিয়ে যে জনভোগান্তি তৈরি হচ্ছে সার্জিজ আলম, সেটি তো নিশ্চয়ই আপনারা ভাবছেন। জি, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দেখুন, আমরা বাংলাদেশের ইতিহাস ঘাটলে আমরা 52 দেখি, 69 দেখি, 71 দেখি, 90 দেখি, 18 দেখি। বাংলাদেশের জন্ম হয়েছে 71-এ, তার পূর্বের ইতিহাস রয়েছে, পরের ইতিহাস রয়েছে। যেই ইতিহাসগুলো বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করেছে, বাংলাদেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে, সেই ইতিহাসগুলো কোনো ভোগান্তি ছাড়া হয়নি। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি 267 দিনের মুক্তিযুদ্ধের মাধ্যমে, 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়। সেখানে 1971 সালে সৃষ্টি হয় একটি বাংলাদেশ, যখন 53 বছর বয়সে দাঁড়িয়ে আমরা একটি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই টাইমে বাংলাদেশের পুনর্জন্মে আপনি কোনো একটি স্যাক্রিফাইস না করে বাংলাদেশে এরকম কিছু একটা পেয়ে যাবেন না। বাংলাদেশের অবস্থাটি এরকম নেই, বরং আমরা বিশ্বাস করি এখানে এই জায়গাতে আপনার কাছে প্রশ্ন, আপনারা আন্দোলন করছেন, সেটি তো আপনাদের সিদ্ধান্ত, বিরতি দেওয়া প্রয়োজন আছে কিনা? আদালতের যে বক্তব্য, অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখলেন, তার থেকে আপনাদের মনে হয় না যে একটা বিরতি প্রয়োজন? দেখুন, আমাদের কথাটি ছিল আমাদের এক দফা নিয়ে আমরা আন্দোলন করছি, এবং এই এক দফাটির আসলে সামান্য কিছু অংশ আদালতের ওই প্রক্রিয়াধীন যে বিষয়টি, সেটিকে রিপ্রেজেন্ট করে, অধিকাংশ অংশকে করে না। আমাদের দাবির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে এই কোটা সংস্কার করতে হবে। আদালতের প্রক্রিয়াধীন বিষয়টি হচ্ছে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকরিতে রয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে রয়েছে। পাশাপাশি ওই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কোটা ব্যবস্থা 92% পর্যন্ত রয়েছে, যেটি আমরা প্রাইমারিতে দেখি। রেলওয়েতে 85% পর্যন্ত রয়েছে। তাহলে ওই যে বাংলাদেশের বিশাল একটি জনসংখ্যা যারা এই বঞ্চনার বা বৈষম্যের শিকার, তাদেরকে আমরা ভুলে গিয়ে কখনো অবিবেচকের মতো, স্বার্থপরের মতো শুধু আমাদেরকে নিয়ে আন্দোলন করতে পারি না। সেই জায়গাটিতে যখন আমরা সকল গ্রেড নিয়ে কথা বলছি, সেটি তো আমার অবশ্যই সরকারের কাছে চাইতে হবে, নির্বাহী বিভাগের কাছে চাইতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, 18 সালের পরিপত্রে কোনো কোটা দেয়া নেই। আমরা এটা সমর্থন করি না, কারণ আমরা বিশ্বাস করি সংবিধান অনুযায়ী বাংলাদেশে এখনো শেষ করে শুধু অনগ্রসর জাতিগোষ্ঠী রয়েছে। যদি এখন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রিট করেছে, হাইকোর্ট সেটিকে অবৈধ করেছে, সামনে যদি একজন প্রতিবন্ধী রিট করে, যদি একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কেউ রিট করে, আবার তো সেটি অবৈধ হবে। তাহলে এই বৈধ অবৈধের খেলা, পরিপত্র বাতিল বহালের খেলা, এই খেলায় তো আমরা পড়তে চাই না। আমরা আসলে এটার একটা স্থায়ী সমাধান চাই।